কুমিল্লার মেয়র এবং ময়মনসিংহের মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ। যারা দেশের উন্নয়ন দেখে না তাদের জন্য করুণা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য। নির্বাচন আন্দোলনে ব্যর্থ হয়ে চোখে পানি ফেলছেন মির্জা ফখরুল, ওবায়দুল কাদেরের মন্তব্য। অবৈধ সরকার দেশের আরো সর্বনাশ করবে বললেন বিএনপির মহাসচিব। মেগা প্রকল্পে যুক্তরা অর্থ পাচারে সরাসরি জড়িত বলেছে সিপিডি। চরম হয়রানি করছে এনবিআর, অভিযোগ এফবিসিসিআই ব্যবসায়ী নেতাদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। বান্দরবানের রুমা ও ধানসি উপজেলায় ব্যাংকের ডাকাতি, অস্ত্র লুট ও সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণের ঘটনায় কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, যারা এমন দুর্ধর্ষ ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে বিচার করা হবে। এই ঘটনার পেছনে কোনো ভূ রাজনৈতিক বিষয় জড়িত আছে কিনা সেটি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন অগ্নিকাণ্ড নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়া থেকে মঈনুদ্দিন, ফখরুদ্দিন কেউই মানুষের ভাতের অধিকার নিশ্চিত করতে পারেনি। আওয়ামী লীগই মাছ ভাতের অধিকার নিশ্চিত করেছে। এত উন্নয়নও যারা চোখে দেখে না তাদের করুণা ছাড়া কিছু করার নেই বলেও মন্তব্য করেন তিনি। বলেন, তৃণমূলে মানুষের জীবনমান উন্নয়নই সরকারের লক্ষ্য। তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার কুমিল্লা ও ময়মনসিংহের নবনির্বাচিত মেয়রের শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কুমিল্লার নবনির্বাচিত মেয়র তাহসিনা বাহার ও ময়মনসিংহের মেয়র ইকরামুল হককে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে একই অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলর এবং কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যতদিন তারেক রহমান নেতৃত্বে থাকবেন ততদিন ভুলে চোরাবালি থেকে বের হতে পারবে না বিএনপি। যে দল নিজেদের মধ্যেই গণতন্ত্রের চর্চা করে না তারা কোন মুখে গণতন্ত্রের কথা বলে, এমন প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। আন্দোলন আর নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন আন্দোলনে ব্যর্থ হয়ে এখন কথায় কথায় চোখের পানি ফেলছে বিএনপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে যার হুকুমে বিএনপি চলে তার ফ্রি স্টাইল নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা মানতে পারছে না বলেও মনে করেন ওবায়দুল কাদের। বিএনপি কর্তৃক ভারতীয় পণ্য বর্জনের আহ্বানকে ভাওতাবাজি আখ্যা দিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, পলাতক তারেক রহমানই এই দলটির জন্য অভিশাপ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনির্বাচিত অবৈধ সরকারকে ক্ষমতায় থাকতে দিলে অবস্থা আরও ভয়াবহ হবে, দেশের আরও সর্বনাশ হবে। ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার বিকালে পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ তাইমুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, ছদ্মবেশে আবার এক নায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালনা করে যাচ্ছে আওয়ামী লীগ। ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে। গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম তীব্র থেকে তীব্রতর করার আহ্বান জানান মির্জা ফখরুল। সংগঠনকে শক্তিশালী করতে হবে। আমাদের যে সংগ্রাম চলছে এতে চূড়ান্ত বিজয় অর্জন করতে হলে শক্তিশালী সংগঠন রাখতে। আমরা সংগ্রাম করছি, আমরা সেই সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্র করব, বেগবান করব। ঠাকুরগাঁর মানুষেরা সবসময়ই তারা লড়াকু ছিলেন, এমনকি এই 28 তারিখের পরেও ঠাকুরগাঁতে এই প্রকাশ্য রাজপথে পুলিশের সঙ্গে সংঘর্ষ, তারা কখনো পিছিয়ে ছিল না। মেট্রো রেলের টিকিটে ভ্যাট মওকুফ আর থাকছে না, ফলে আগামী 1 জুলাই থেকেই বাড়ছে ভাড়া। মেট্রো রেল যাত্রীদের গুনতে হবে বাড়তি ভাড়া। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে। মেট্রো রেলের টিকিটে আরোপিত 15% ভ্যাট মওকুফের সময় আর বাড়াতে চায় না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আগামী 1 জুলাই থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এই ব্যাপারে এনবিআর মেট্রো রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বলে জানা গেছে। মেট্রো রেল চালুর সময় টিকিটের উপর আরোপিত 15% ভ্যাট মওকুফ করেছিল এনবিআর। বৃহস্পতিবার এক আদেশ জারি করে ভ্যাট মওকুফের বিষয়টি রহিত করেছে প্রতিষ্ঠানটি। আজ 25শে রমজান, আর কদিন পরই পবিত্র ঈদ উল ফিতর। স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। সড়ক, নৌ আর রেলপথে বাড়ি যাচ্ছে মানুষ। দর্শক, বাড়ি ফেরা মানুষের খবর জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি তাইমুর রশিদ। তিনি আছেন কমলাপুর রেল স্টেশনে। তাইমুর, মানুষের বাড়ি ফেরার চিত্র কেমন দেখছেন কমলাপুর রেল স্টেশনে? নির্ধারিত সময়ে কি ট্রেন ছাড়ছে?
যে সময় আপনি যেমনটা বলছেন যে ঈদে বাড়ি ফেরা, সেক্ষেত্রে যদি বলে আমি এই মুহূর্তে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। ট্রেনের যে ঈদ যাত্রা এটি কিন্তু গত বুধবার শুরু হয়েছে, সেই হিসেবে যদি বলি আজকে কিন্তু ঈদ যাত্রা, ট্রেনের ঈদ যাত্রার আজকে তৃতীয় দিন, অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র। এবং যেমনটা ধারণা করা হচ্ছিল যেহেতু সামনে একটি লম্বা ছুটি আছে, তার আগে বৃহস্পতিবার এবং শুক্রবারই মূলত বাড়ি ফেরার চাপটা বাড়বে, সেটা ট্রেন হোক, বাস হোক, আর যেই জার্নি হোক। তো যথারীতি সেই চিত্রটাই কিন্তু আমরা সকাল থেকে এসে কমলাপুর স্টেশনে দেখতে পেরেছি। পরিবার পরিজন নিয়ে বাড়িতে যাওয়ার যেই বিষয়টি, সেটা কিন্তু আজকে অন্য দুদিনের চেয়ে আজকে যত বেলা গড়াচ্ছে তত কিন্তু যাত্রীদের চাপ বাড়ছে। আমি এই মুহূর্তে আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে 7:30টায় তিস্তা এক্সপ্রেস অর্থাৎ যেটি জামালপুর দেওয়ানগঞ্জ যায় সেটি ছাড়ার কথা, সেটা এখনো ছাড়েনি, আর অল্প কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে। তার আগে এখন পর্যন্ত সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 4টি ট্রেন তার নির্ধারিত গন্তব্যে ছেড়ে গেছে। আপনাকে একটু বলে রাখি, ট্রেনের শিডিউল বিপর্যয় বলতে যা বোঝে, অর্থাৎ খুব বড় ব্যবধানে ছেড়ে যাওয়া বা ট্রেন না আসা, এ ধরনের কোনো চিত্র কিন্তু এখন পর্যন্ত কমলাপুর স্টেশনে নেই। তবে প্রতিটা ট্রেনই কিছুটা 5-10 মিনিট ছাড়তে দেরি হচ্ছে, কিন্তু এটাকে স্টেশন কর্তৃপক্ষ ঠিক শিডিউল বিপর্যয় বলতে রাজি নয়। আর যাত্রীদের সাথে কথা বলছিলাম, তারা এবার পুরো এই অনলাইনে টিকিটে যেহেতু পুরো টিকিট কেনার প্রক্রিয়াটা যেহেতু অনলাইনে, ভোগান্তির চিত্রটা ছিল না। এই যাত্রাটাও মোটামুটি ভোগান্তি মুক্তই তারা বলতে চাচ্ছে। তবে এই যে যারা অনলাইনে টিকিট পায়নি তাদের জন্য কিন্তু আজকে স্ট্যান্ডিং টিকিট বিক্রির ব্যবস্থা আছে এবং সেই ব্যবস্থাটা প্রতিদিনই আছে। এখানে কিছুটা অভিযোগ আমরা পেয়েছি, এখানে যারা স্ট্যান্ডিং টিকিটের জন্য এসেছেন টিকিট কাটতে, তারা বলছেন যে টিকিট পর্যাপ্ত নয়, আরো বেশি টিকিট ছাড়লে তারা আরো বেশি স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারত। আর আপনাকে জানিয়ে রাখি, স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছেন যে এই যে ঈদের বাড়ি ফেরা উপলক্ষে স্টেশনে অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশন কেন্দ্রিক রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা বলি এবং যে বিষয়গুলো বরাবরই ঈদে সবচেয়ে বেশি সামনে আসে, যে ছাদে করে ট্রেনের ঈদ যাত্রা, এগুলো যেন না হয়, এসব ব্যাপারে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ খুবই কঠোর। তো যেমনটা বলছিলাম শুনি, যত বেলা গড়াবে তত ধারণা করা হচ্ছে যে রেলওয়ে স্টেশন বলি, বাস স্টেশন বলি, সব জায়গায় আসলে আজকে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়বে। তাইমুর, আপনাকে ধন্যবাদ। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মানুষের ট্রেন যাত্রার খবর দিচ্ছিলেন সহকর্মী তাইমুর রশিদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। মেগা প্রকল্পে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো অর্থ পাচারে সরাসরি জড়িত, অভিমত সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। প্রতিষ্ঠানটির আরেক সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান জানান, সরকার এখন ধার করে ঋণ পরিশোধ করছে। রিপোর্ট করেছেন জিয়াউল হক সবুজ। উন্নয়নশীল দেশগুলোতে খুব দ্রুত হারে বাড়ছে সরকারের বৈদেশিক ঋণ। পরিসংখ্যান বলছে 2010 সাল থেকে 2021 সালের মধ্যে সরকারি ঋণ বেড়েছে জিডিপির অনুপাতে 35 থেকে 60% পর্যন্ত। এদিক দিয়ে আরও উদ্বেগজনক পরিস্থিতি বাংলাদেশের। মাত্র 3 বছরে দেশে মাথাপিছু ঋণ 50% বেড়ে দাঁড়িয়েছে 1.5 লাখ টাকা। এখান থেকে দেখা যাচ্ছে ওই যে 15,000 আপনারা দেখবেন রেড লাইন দিয়ে আমি করেছি, এইটা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে আমাদের বরোইংস দিয়ে। সো আমরা বৈদেশিক ঋণের একটা বড় অংশ সার্ভিসিং করছি হলো আরো ঋণ নিয়ে, এইটা তো আনসাস্টেনেবল। গোলটেবিল বৈঠকে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, বাংলাদেশে আসা বৈদেশিক ঋণের 80%ই সরকারের। এর বাইরে দেশীয় অর্থেও ধার করছে সরকার। সব মিলিয়ে দায় দেনার উদ্বেগজনক পরিস্থিতির মাঝেও একটি গোষ্ঠীকে সুবিধা দিচ্ছে সরকার। প্রত্যেকটি বড় বড় মেগা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, গোষ্ঠী, ব্যক্তির বিশ্লেষণ করে দেখেন, তাদের সাথে টাকা পাচারের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। এবং আমাদের ঋণ পরিশোধ করার ক্যাপাসিটি এই জায়গায় গেছে যে আমি এখন আমার রেভিনিউ বাজেট থেকে একটা পয়সা দিতে পারি না, এটা মুস্তাফিজের পেপারে আছে, আমার উন্নয়ন প্রকল্পকে অর্থায়ন করার জন্য। সেহেতু এই পরিস্থিতি একটা প্রতারণামূলক বাস্তবতা বা ইলিউসিভ রিয়ালিটির ভিতরে আছি। আমরা চাইছি কতগুলো বড় বড় প্রকল্প দেখিয়ে অনেক বেশি চাকচিক্য দেখাতে, যে আমরা অনেক খুব দ্রুত ডেভেলপ করছি। বড় প্রকল্প হচ্ছে সেটা তো আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট দেখলেই বোঝা যায়। আলোচকরা বলেন, আইএমএফ-এর পরামর্শ নয়, নিজেদের স্বার্থেই আর্থিক খাতের সংস্কার জরুরি। সেই সাথে বিদেশি ঋণ গ্রহণে আরও সতর্কতার পরামর্শ তাদের। আমাদের এখানে কিন্তু বেশিরভাগই যে ডেট ট্র্যাপ আপনি সে নিচে, দিস ইজ বিকজ উই হ্যাভ টু সি দ্য রিজনস, নট দ্য সিমটমস অনলি। হার্ড টার্ম লোন নেবেন কিনা, সফট লোন নেবেন, বায়োলেটারাল নেবেন কিনা, এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তবে যতটুকু সম্ভব বায়োলেটারাল লোন অ্যাভয়েড করা উচিত।
2023 সালের সেপ্টেম্বরে $100 বিলিয়ন ছাড়িয়েছে বাংলাদেশের বৈদেশিক ঋণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধির পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে, সেই প্রকল্পের মান কি? জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজস্ব বাড়ানোর নামে ব্যবসায়ীরা জাতীয় রাজস্ব বোর্ডের চরম হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন এফবিসিসিআই সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। ব্যবসায়ীদের কাছ থেকে আদায়কৃত জরিমানার একটি অংশ এনবিআর কর্মকর্তাদের পাওয়ার বিধান বাতিলের জোরালো দাবি তাদের। কারখানায় বিদ্যুৎ জ্বালানি সরবরাহ নিশ্চিত না করে দফায় দফায় দাম বাড়ানোর কারণে বিভিন্ন শিল্প এখন হুমকির মুখে আছে বলেও জানান ব্যবসায়ী নেতারা। জিএম হাসানের রিপোর্টে রয়েছে বিস্তারিত। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী 6 জুন 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছেন। বাজেটকে কেন্দ্র করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এরই মধ্যে ব্যবসায়ী সংগঠন অংশীজনদের সাথে সিরিজ বৈঠক করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর হোটেলে এনবিআর এর পরামর্শ কমিটির 44তম সভা অনুষ্ঠিত হয়। এনবিআর ও এফবিসিসির যৌথ আয়োজনে বিভিন্ন সংগঠনের নেতারা দাবি করেন খুব খারাপ সময় পার করছেন তারা। জোরালোভাবে তুলে ধরেন এনবিআর এর হয়রানির বিষয়। আমরা ব্যবসায়ীরা বেশি ভালো নেই, আপনাকে আছেন দেখি কথাটা বলছি। আমাদের গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, ক্রমান্বয়ে গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট আজকে 13.55, বিগত 7 মাসে ইন্টারেস্ট রেটে সিঙ্গেল ডিজিট থেকে এসে আজকে ডাবল ডিজিট হয়েছে। অন্যদিকে ডলার সংকট। আমদানি এবং রপ্তানির সকল পর্যায়ে জরিমানা অস্বাভাবিকভাবে মাত্রাতিরিক্ত এবং এটা আমাদের সহনীয় পর্যায়ের বাইরে চলে গিয়েছে। এটা কি কারণে গিয়েছে এটা আমরা অনুসন্ধান করতে গিয়ে দেখলাম ওই যে সেখানে কিছু ইনসেন্টিভের ব্যবস্থা আছে। অন্যায়ভাবে অনেক জায়গায় এরকম জরিমানা আদায় করার ব্যবস্থা করা হচ্ছে। এফবিসিসিআই সভাপতি বলেন প্রতি বছরই বাজেট নিয়ে বিস্তর আলোচনা হয়, কিন্তু এর প্রতিফলন হয় না বাজেটে। ম্যাক্সিমাম ব্যবসায়ীরা মনে করে যে আমরা আলোচনা যেগুলি হয় সেগুলি ইম্পোর্ট দেওয়া হয় না। আমি বিশ্বাস করি, আমি প্রথমে যেটা বলেছি, আমাদের এনবিআর এইবার যে কথাগুলি আমরা দেব, প্রস্তাবগুলি দেব, এবং আজকে হাউস থেকে যে প্রস্তাবগুলি আসবে ইনশাল্লাহ এইবারের বাজেটে সেইগুলির প্রতিফলন আমরা দেখতে পাবো। করের হার বৃদ্ধির ব্যাখ্যা দেন এনবিআর এর চেয়ারম্যান, পরামর্শ দেন মানসিকতা পরিবর্তনের। কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছে থাকলেও আপনাদের সকল সুবিধা অবারিতভাবে দিতে পারি না, কারণ আমার এখানে রেভিনিউ কালেকশনের একটা দায়িত্ব আছে, লোড আছে। আমরা মুখে বলি মহৎ উন্নত দেশ হব, কিন্তু উন্নত দেশের যে রেভিনিউর প্র্যাকটিস, উন্নত দেশের যে লোড, রেভিনিউর লোড, সেটা আমরা নিতে রাজি নই। আমরা সবসময় মুখে বলি উন্নত দেশ হচ্ছে জিডিপি রেশিও কম, কিন্তু কাজের সময় আমরা যখন বলি তখন বলি আমাদের এক্সেপশন কী কী দিতে হবে, সুযোগ সুবিধা কী কী দিতে, ছাড় কোথায় কোথায়, রেট কোথায় কোথায় কমাতে হবে, এই বিষয়গুলো চলে আসে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী ব্যবসায়ীদের করের হার না বাড়ানোর আশ্বাস দেন। আমি বলতে পারি যে আপনাদের এই সুচিন্তিত বক্তব্য অবশ্যই আমরা বিবেচনা করব। দেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে বলেও দাবি করেন অর্থমন্ত্রী। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অনুরোধ আমলে না নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সভাপতির দায়িত্ব গ্রহণের বিষয়ে এক মতবিনিময় সভা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে ঘটা ঘটনাবলী তুলে ধরেন তিনি বলেন, সবাই নির্বাচন বর্জন করে বা ফলাফল প্রত্যাখ্যান করে, কিন্তু এবার ভোট গণনা বর্জন করা হয়েছে। তিনি দাবি করেন, যদি ভোট গণনায় নীল প্যানেলের লোকজন থাকতো তাহলে ভোটের ফলাফল অন্যরকম হতে পারত। পরে মতবিনিময় সভায় উপস্থিত আইনজীবীরা তাকে সভাপতির পদের দায়িত্ব পালনের অনুরোধ জানালে তিনি তাতে সম্মত হন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কুমিল্লার মেয়র এবং ময়মনসিংহের মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহণ, যারা দেশের উন্নয়ন দেখে না তাদের জন্য করুণা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য। নির্বাচন আন্দোলনে ব্যর্থ হয়ে চোখের পানি ফেলছেন মির্জা ফখরুল, ওবায়দুল কাদেরের মন্তব্য। অবৈধ সরকার দেশের আরো সর্বনাশ করবে বললেন বিএনপির মহাসচিব। মেগা প্রকল্পে যুক্তরা অর্থ পাচারে সরাসরি জড়িত বলছে সিপিডি। চরম হয়রানি করছে এনবিআর, অভিযোগ এফবিসিসিআই সহ ব্যবসায়ী নেতাদের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।